অলওয়েজ যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে বা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের সবারই বিচার হোক। এই রেজিমটা কিভাবে এত ফেসিস্ট রেজিম হয়ে উঠলো, এর পিছনে কারা আছে? কারণ আপনি যখন আগামী বাংলাদেশ গড়তে যাবেন, আপনি চাইবেন যে যাতে করে আগামী শাসকরা আবার এরকম না হয়ে ওঠে। ইভেন বিএনপি যখন পাওয়ারে ছিল, তারাও আমরা জানি যে সারের আন্দোলনের সময় গুলি করে 18টা কৃষককে মেরে ফেলা হয়েছিল। ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট, এটা আসলে একটা জাতীয়তাবাদী কনফ্লিক্ট, কিন্তু একটা ধর্মীয় আবেগ মিশ্রিত। এভরি পলিটিক্যাল পার্টি তারা যখন কোনো পপুলিজম, কোনো ধরনের পপুলারিটি গেইন করতে চায়, তারা অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে, বাট দে ডোন্ট হ্যাভ এনি পলিসিস বা কোনো ধরনের নাই যে কিভাবে ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে। আই থিঙ্ক বাংলাদেশ এখন এমন একটা জায়গায় আছে যখন আসলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দিয়ে কাজ হবে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আপসীন এমন একটা স্পেস যেখানে আমরা দেশ ও দেশের বাহিরের বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক বিভিন্ন ব্যাপারে আলাপ করে থাকি এবং গতানুগতিক যেই ন্যারেটিভগুলি আছে সেগুলি আমরা চ্যালেঞ্জ করে থাকি এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের মতবাদ তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের সাথে আছেন ব্যারিস্টার রেজাউল করিম। উনি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। স্বাগত জানাই ব্যারিস্টার রেজাউল করিম আপনাকে আমাদের আজকের এই প্রোগ্রামে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাযাকাল্লাহ খায়ের আপনার সময় নিয়ে আসার জন্য। আপনার লাস্ট এপিসোড যেটা আপনি আমাদের সাথে করছিলেন, আলহামদুলিল্লাহ ইউ হ্যাড আ ভেরি গুড রেসপন্স, সো উই আর ভেরি গ্রেটফুল আপনার সময়ের জন্য। এবং আজকে আবার আসছেন, সো আমরা উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার ইনশাআল্লাহ। ধন্যবাদ। সো আপনার আগে আমাদের সাথে যে ডিসকাশনগুলি হয়েছিল ওগুলি হয়তো ধরেন কোনো স্পেসিফিক টপিকের উপরে আমরা ফোকাস করছি। কোনো সে ফর এক্সাম্পল 3rd of March আমরা কথা বলছি যে স্পেসিফিকলি যে খিলাফতের যে পতনের 100 বছর হয়েছে তার উপরে। তো আজকে হয়তো ইট উইল বি লিটল বিট ডিফারেন্ট ইন আ সেন্স যে আমরা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার যেগুলি লাস্ট হয়তো উইক ও 2 বা লাস্ট 3 উইকস যাবৎ চলতেছে, এরকম কয়েকটা কারেন্ট অ্যাফেয়ারের বিভিন্ন ব্যাপারে ফোকাস করব। এর মধ্যে প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যকলাপ ইদানিং নিষিদ্ধ করা হয়েছে তার উপরে। দ্বিতীয়ত হয়তো আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করব সাম্প্রতিক যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে তার উপরে। তৃতীয়ত বাংলাদেশে যে নারী অধিকার সংস্কারের যে ব্যাপারটা ঘটতেছে ইদানিংকালে তার উপরে। এবং চতুর্থত আমরা যদি সময় এলাও করে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যে মানবিক করিডোর একটা স্থাপন করতেছে ইউনাইটেড নেশনের রিকোয়েস্টে, তার উপরে হয়তো আমরা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব। তো আজকের যে প্রথমের ইস্যুটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধকরণ। তো আমরা জানি যে গত 10ই মে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সব ধরনের কর্মকলাপ নিষিদ্ধ ঘোষণা করে এবং গত 12 মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন নিষিদ্ধ করে। তো এই ব্যাপারে আমি আপনার অ্যানালিসি জানার চেষ্টা করব যে হোয়াট আর দ্য এফেক্টস বাংলাদেশের পলিটিক্যাল এরিনার মধ্যে, এটার কী ধরনের এফেক্ট আসতে পারে বা পলিটিক্যাল যে ক্লাইমেট তাতে এর কী ধরনের প্রভাব আসতে পারে। ওয়েল, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে এসেছেন। সম্ভবত এটা এখন সবচেয়ে আলোচিত বিষয়, কারণ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের যে স্বাধীনতার যে আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, বা দুঃখজনকভাবে আমরা দেখেছি পরবর্তীকালে বিশেষত শেখ হাসিনার নেতৃত্বে গত যে 15-16 বছর এই দলটা একটা স্বৈরতান্ত্রিক দল বা একটা খুব ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। এবং সবশেষ গত বছর 5ই আগস্টে আমরা দেখলাম যে ছাত্র জনতার একটা আন্দোলনের মুখে এদের পতন হলো এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো বাংলাদেশ থেকে। তো যেখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 5ই আগস্টে যেটা আন্দোলনের মুখে যে পতনটা হলো আওয়ামী লীগের, তারপরে সাধারণ মানুষ কিন্তু আশা করেছিল যে বাংলাদেশের যে টোটাল রাজনৈতিক যে ব্যবস্থাটা এটার একটা পরিবর্তন আসবে। কেননা এটা কিন্তু একটা দলের বিরুদ্ধে আরেকটা দলের বিজয় না, এটা একটা সাধারণ মানুষের কোনো দলীয় ব্যানারের আন্ডারে কিন্তু এই আন্দোলনটা হয়নি। না, ডেফিনেটলি না। তো সাধারণ মানুষের মানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটা। তো তারা যেহেতু এরকম একটা ফ্যাসিস্ট রিজিমকে, একটা মানে একটা জালিম শাসককে যেহেতু পতন ঘটালো,
তো তখন সবার একটা প্রত্যাশা ছিল যে রাজনীতির একটা গুণগত একটা পরিবর্তন হবে। এবং এখানে এই যে মানে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি শুধু আওয়ামী লীগ না, এর আগেও যারা ক্ষমতায় আসে সবাই যেন ক্ষমতা টিকে থাকতে চায় বা ক্ষমতায় থাকার জন্য তারা এটা তাদের যে পাওয়ার সেটাকে অ্যাবিউজ করে। তো সেই ধারা থেকে আমরা বের হয়ে আসবো, এটাই ছিল সকলের প্রত্যাশা। তো এখন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এটাতে যেহেতু আওয়ামী লীগের রেকর্ডটা খুব খারাপ, এতগুলো মানুষকে হত্যা করেছে, অনেকগুলো গণহত্যার সাথে তারা জড়িত, তো এটা একটা জনমনে একটা স্বস্তি আসতে পারে, এটা আমি মানে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটা বা নিষিদ্ধকরণের মধ্যে দিয়ে আসলে আমরা কি অ্যাচিভ করতেছি, মানে আমরা যে রাজনীতির যে পরিবর্তনটার কথা বলতেছিলাম সেটা কি আসলে আসতেছে কিনা। যেমন ধরেন যে আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক দল, তো এটার নেতা কর্মীরা অনেকে রয়েছে যারা হয়তো বা দুর্নীতি বা এই যে গণহত্যা, লুটপাট এগুলোর সাথে জড়িত, কিন্তু আরো অনেক বড় একটা অংশ রয়েছে যারা এর সমর্থক, যারা তাদেরকে ভোট দেয়। তো এই মানুষগুলো হয়তো বা এই ধরনের ফৌজদারি অপরাধের সাথে তারা জড়িত না, এবং তাদেরও অনেকেই খুবই ব্যথিত হয়েছে যখন আওয়ামী লীগের এই অবস্থাটা দেখেছে। এখন এই বিশাল অংশটা তাদেরকে কিন্তু আপনি শুধু যদি নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে অ্যাজ এ দল হিসেবে, তাহলে এই মানুষগুলোকে আপনি আর কোনো স্পেস দিচ্ছেন না। অর্থাৎ এই মানুষগুলোকে আপনি কিভাবে এই জাতির যে নতুন পথ চলা সেখানে আপনি তাদেরকে কিভাবে একত্রিত করবেন। সুতরাং প্রয়োজন ছিল যে একটা নতুন ভিত্তি তৈরি করা, যার মধ্যে দিয়ে আমরা দেশের সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্য স্থাপন করতে পারবো। কারণ এই যে একটা খেলা, এই যে একটা দ্বন্দ্ব, যে আওয়ামী লীগ যখন যাওয়ার আগে আগে তারা আর একটা রাজনৈতিক দল জামাতে ইসলামকে নিষিদ্ধ করলো, তার আগে আরো দুই একটা যারাই তাদেরকে চ্যালেঞ্জ মনে করেছে তাদেরকে তারা নিষিদ্ধ করেছে। তো এখন আবার যারা রয়েছে ছাত্রদের বা ইন্টারিম গভর্নমেন্ট, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। তো নিষিদ্ধ করার মধ্যে দিয়ে আপনি তো আসলে অ্যাচিভ করতে পারছেন না কিছু। বাট ডোন্ট গেট মি রং, আমি কিন্তু অলওয়েজ যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে বা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের সবারই বিচার হোক এবং যথার্থ সুষ্ঠু বিচার হোক, এটা আমি চাই এবং দেশে সব মানুষই চায়। তো বিচারটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি দলকে নিষিদ্ধ করে দিবেন, দলের তো দল তো কোনো পার্সন না, এটা একটা এন্টিটি, দলকে তো আপনি ফাঁসি দিতে পারছেন না। তো সাধারণত রাজনৈতিক দলকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, তাদের যে ন্যারেটিভ সেটাকে চ্যালেঞ্জ করবেন, সেটাকে যদি আপনি স্পেস দেন, সেটা নিয়ে যদি কথা হয় এবং সেটাকে যদি আপনি প্রুভ করতে পারেন যে তাদের যে আইডিওলজি, তাদের যে আদর্শ সেটা আসলে রং, সেটা আসলে মানুষকে মুক্তি দেয়নি, সেটা মানুষের জন্য আরো বঞ্চনা, আরো কষ্ট, আরো দুর্যোগ বয়ে এনেছে, তাহলে কিন্তু সেই আইডিয়াটা এমনিতেই কিন্তু কলাপস করে। সো দলকে তো ধরে আপনি ফাঁসি দিতে পারবেন না, কিন্তু যে পার্সনগুলো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ অনুযায়ী যতটুকু শাস্তি পাওয়া দরকার সেটা হওয়া দরকার। এবং এখানে এটাও বলে রাখা ভালো যে এই বিচারটা কিন্তু খুবই স্বচ্ছ হওয়া দরকার, ইন দ্য সেন্স যে যারা অপরাধ করেছে তাদেরকেও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া দরকার, যেটা বিচারের একটা স্বাভাবিক প্রক্রিয়া। সো আপনি যদি নিষিদ্ধ করে দেন তাহলে অনেক কথাই আসলে এখানে আর উঠে আসবে না। সো এটা হবে কি তখন, যে আওয়ামী লীগের কিন্তু আরেকটা আলাদা একটা বয়ান আছে এই 5ই আগস্টের আন্দোলনের বিষয়ে। কারণ তারা মনে করছে যে এটা একটা মানে ইসলামপন্থী লোকজনদের কাজ, এবং মানে তাদের প্রপাগান্ডা যেটা বলছি, তারা মনে করছে যে এটা পুলিশ যতটা না ফায়ার করেছে, আরো ওই যারা আন্দোলন করেছে তাদের একটা সুপরিকল্পিত, তারা আরো ফায়ার করে মানুষ মেরেছে, এটার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ রয়েছে, যেটা শেখ হাসিনা নিজে বলার চেষ্টা করছে যে সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে দ্বন্দ্ব ছিল সেন্ট মার্টিন নিয়ে, এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই চালাকি করে, খুবই পূর্ব পরিকল্পিতভাবে এটাকে সাজিয়ে তাকে ডিফেম করার জন্য, তার এটাকে নষ্ট করার জন্য তার যে স্ট্যাটাসটা এভাবে পরিকল্পিতভাবে করেছে। এটা হোয়াট এভার, এটা আমরা জানি যে হয়তো এর বিরুদ্ধে এইটা ধোবে টিকবে না, কিন্তু আপনি সেটা যদি আলোচনায় না আসে, আপনি নিষিদ্ধ করে দিলেন, তখন কিন্তু ভিতর তাদের ন্যারেটিভটা তারা কিন্তু ডেভেলপ করার একটা সুযোগ পাচ্ছে। আর এটা নিয়ে যদি আপনি আলোচনা করতেন তাহলে বের হয়ে আসতো যে এই রেজিমটা কিভাবে এত ফেসিস্ট রেজিম হয়ে উঠলো, এর পিছনে কারা আছে।
কারণ আপনি যখন আগামী বাংলাদেশ গড়তে যাবেন, আপনি চাইবেন যে যাতে করে আগামী শাসকরা আবার এরকম না হয়ে ওঠে। তাহলে এই শাসকরা কেন হয়ে উঠেছিল সেই অ্যানালিসিসটা করা, সেই গবেষণাটা করা কিন্তু বেশি জরুরি। এবং সেটা নিয়ে যদি খোলামেলা আলোচনা হয় তাহলে দেখা যাবে যে এটার পিছনে ব্যক্তির যে এই সিস্টেমটা বেশি দায়ী। সিস্টেমের যে নোংরা চেহারা সেটা উঠে আসবে, সিস্টেমের যে দুর্বলতা সেটা উঠে আসবে, তখন ইউ ক্যান ফিক্স দ্যাট। সো আমার জন্য শুধু শেখ হাসিনাকে ফাঁসি দেওয়াটাই ইজ নট গুড এনাফ। গণহত্যার দায় শেখ হাসিনা সহ আরো যারা এর সাথে জড়িত তাদের ফাঁসি যদি আদালত দেয় সেটা দিল, কিন্তু আর একজন শাসক পরবর্তীতে যারা আসবে তারা যেন এরকম না হয়ে ওঠে, তার জন্য কি দরকার, যে কেন তারা এরকম হয়ে উঠেছিল, এর পিছনে কাদের ইন্ধন ছিল। তো এই আলোচনাটার জন্য কিন্তু আমার মনে হয় যে নিষিদ্ধ যদি করে দেওয়া হয় তাহলে সেই স্ট্রেসটা মানে সংকুচিত হয়ে আসে। কারণ এখানে আসলে অনেক বিষয় উঠে আসবে, বাহিরের শক্তিগুলো কিভাবে তাদেরকে মদত দিয়েছে, কিভাবে দুর্নীতিগুলো হয়েছে, এর পিছনে আপনার অন্যান্য দাতা সংস্থা, ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো আসছে সেগুলোর স্বচ্ছতা, এই সবকিছু আলোচনা করার দরকার আছে। তো আওয়ামী লীগের যদি নেতাদেরকে আপনি এসে নিয়ে আসতে না পারেন, সেটা আলোচনা টেবিল হোক, আদালতে হোক, যেখানে হোক, পাবলিক স্পেসে তাদের কথা বলার যদি সুযোগ না দেন, এখন আপনি নিষিদ্ধ করে তাদের সবাই তো এমনিতে হাইড আউট হয়ে আছে। তো ওই যে পোস্ট মডার্ন করা ঘটনার, এটা কিন্তু আমরা করার আর সুযোগ পাচ্ছি না। সো দ্যাট ইজ একটা কারণে আমি মনে করি যে দল হিসেবে নিষিদ্ধ করার চেয়ে পলিটিক্যাল পার্টিকে পলিটিক্যালি ডিল করা দরকার। পলিটিক্যালি আপনি যেহেতু তারা মানে নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশকে লিড দিতে এবং একটা ম্যাসাকার করেছে, সুতরাং তাদেরকে পলিটিক্যালি ডিফিট করা কিন্তু কোনো ডিফিকাল্ট কাজ ছিল না। বরং তারা ভিতর ভিতরে তাদের যে বয়ান তৈরি করছে সেটাকে এখন আপনি আরো একটা মানে যে কোনো জিনিস গোপনীয় যদি থাকে তাহলে দেখা যায় সেখানে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়, এবং তারা একটা সিম্প্যাথি পাওয়া শুরু করবে কোনো কোয়ার্টার থেকে, তাদের যে বিশাল সাপোর্টার তাদের কাছ থেকে। কিন্তু আপনি যদি এটা খোলামেলা আলোচনা করতেন তাহলে আপনি ইউ কুড উইন ওভার অল দিস সাপোর্টার, তাদেরকে আপনি তাদের চোখে দেখাইতে পারতেন যে তোমাদের আওয়ামী লীগ আসলে এইরকম হয়ে গিয়েছিল বিকজ অফ দিস অ্যান্ড দ্যাট। এটা একটা ইস্যু। আরেকটা বিষয় আমি এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, আমরা একটা জুলুমের শাসন ব্যবস্থা থেকে বের হয়ে এসেছি, তা আমাদের প্রত্যাশা যে এখন যা কিছু হবে এটা ডিউ প্রসিডিউর ফলো করে হবে। এবং এটা কিন্তু আপনি দেখেন বাংলাদেশে যে সেকুলার রাজনীতিবিদরা, সেকুলার গোষ্ঠী, এরা সবসময় গর্ব করে যে সেকুলারিজম বেটার বিকজ এখানে সবকিছু স্বচ্ছ। এখানে মানে তারা এটা কম্পেয়ার করে, ধরেন কম্পেয়ার টু লাইক একটা খেলাফত ব্যবস্থা, যেখানে তাদের ধারণা যে ওইখানে সবকিছু খুব আরবিট্রারিলি হয়, মানে খলিফা যা বললো তাই হয়ে গেল, আর এখানে সবকিছুর একটা ডিউ প্রসিডিউর ফলো করতে হয়। কিন্তু আমরা কি দেখছি, এখানে ডিউ প্রসিডিউরটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে একটা মানে ওনারা নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে, তার জন্য আবার একটা ড্রামা হলো, একটা আন্দোলন হলো। হ্যাঁ, কেউ বিশ্বাস করে না যে এটা আসলে মানে আন্দোলনের মুখে তারা নিষিদ্ধ করেছে, বরং এটা সো অবভিয়াস ছিল এবং নাটকটা খুব সুন্দরভাবে তারা আসলে ওইরকম স্টেজ করতে পারে নাই। মানে বোঝাই যাচ্ছে যে উনি নিষিদ্ধ করবেন জন্যই ওদেরকে বলা হয়েছে তোমরা একটু এরকম আওয়াজ করো, রাইট? সো এই যে প্রসিডিউরাল জায়গাগুলো যে ফলো করা হচ্ছে না, বা আপনি একটা পার্টিকে, একটা দলকে নিষিদ্ধ করার ক্রাইটেরিয়াটা কি সেটাও আপনি কিন্তু ঠিক করেন নাই। মানে আপনি যদি বলেন যে গণহত্যা যারা করেছে তাদেরকে নিষিদ্ধ করা হবে, তো কি পরিমাণ মানুষ হত্যা করলে নিষিদ্ধ করা হবে? গণহত্যার সাথে তো জামাতে ইসলামী জড়িত ছিল, তাহলে ওই ক্রাইটেরিয়া ধরলে তো এটাকে নিষিদ্ধ করতে হবে আবারও, যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার প্রক্রিয়া শেষ হয়। আবার ইভেন বিএনপি যখন পাওয়ারে ছিল তারাও, আমরা জানি যে সারের আন্দোলনের সময় গুলি করে 18টা কৃষককে মেরে ফেলা হয়েছিল। এছাড়া আরো অনেক 15 ফেব্রুয়ারি 1996 ইলেকশনে সেখানে পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলেছিল। তো গণহত্যা হয়তো এত ম্যাসিভ স্কেলে হয় নাই, তো গণহত্যার সাথে তো অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো জড়িত, বা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদের ক্যাডার রয়েছে, তারা বিভিন্নভাবে বাংলাদেশে তাদের দলীয় কোন্দলের কারণে হোক, বা ইউনিভার্সিটি হল দখল করা নিয়ে হোক, টেন্ডারবাজি করা নিয়ে হোক, প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত। যদি আপনি যদি হত্যাকাণ্ড চালানোর জন্য যদি নিষিদ্ধ করেন, মানে ক্রাইটেরিয়াটা সেট করেন, তাহলে তো তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আর আপনি যদি বলেন যে এটা একটা মানে যারা শুধু তাদের পলিটিক্যাল আইডিয়াটার কারণে আমি নিষিদ্ধ করব, তাহলে তো সেটা আপনাদের যে মানে সেকুলার আইডিয়া, তারা যে বলে যে আমরা বহুত্ববাদ, সবার মতবাদ শুনতে চাই, তো সেটার সাথে আবার কন্ট্রাডিক্ট করে। তো
তো আপনারা আসলে কি ক্রাইটেরিয়া নিয়ে আসছেন এটা ক্লিয়ার না। আবার যদি বলেন যে হ্যাঁ হত্যাকাণ্ড যারা চালাচ্ছে তাদেরকে আমরা নিষিদ্ধ করব, তাহলে খেলাফতপন্থী যে দলটাকে আপনারা নিষিদ্ধ করে রেখেছেন, যাদের বিরুদ্ধে কোনো রকম হত্যাকাণ্ডের কোনো রকমের অভিযোগে পর্যন্ত নাই, তাহলে তাদেরকে নিষিদ্ধ করেছেন কোন বেসিসে, সেটাও কিন্তু আপনারা ক্লিয়ার করছেন না। অথচ আপনারা বলতেছেন যে আমরা মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে রেসপেক্ট করি, আমরা বহুত্ববাদকে রেসপেক্ট করি, সমাজে সব ধরনের আলোচনা হবে, তো তাদেরকে আপনি কোন বেসিসে আপনি নিষিদ্ধ করে রেখেছেন? সো এটা কিন্তু খুবই একটা আরবিট্রারি ডিসিশন। যে কথাটা তারা অভিযোগটা তোলে অন্য সিস্টেমের ক্ষেত্রে, এটা কিন্তু আসলে তাদের ক্ষেত্রেই হচ্ছে। ওয়ারাস ইভেন একটা খেলাফত সিস্টেমের মধ্যে খলিফা যদি একটা ডিসিশন নিতে হয়, এটা কিন্তু শরিয়া সম্মত হতে হচ্ছে। তো শরিয়া দিয়ে আপনি কিন্তু খলিফাকে অ্যাকাউন্ট করার সুযোগটা রয়েছে, যেটা আনফরচুনেটলি এই ব্যবস্থার মধ্যে নাই। শেখ হাসিনাকে অ্যাকাউন্ট করা যায় নাই। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা একটা ডিসিশন দিলে আপনি অ্যাকাউন্ট করার কোনো জায়গা নেই। তারা আইন চেঞ্জ করে ফেলতেছে তাদের কার্যকলাপকে আবার বৈধ করার জন্য। সেম শেখ হাসিনা যেভাবে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য তারা আপিল করার রাইটটা চেঞ্জ করছিল, যে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে, যেটা ছিল না। তো তখনই বোঝা গেছে যে আসলে এই লোকটার ফাঁসি হবে, ফাঁসি তারা দিতে চায়, এ কারণে এই ধরনের চেঞ্জ আনছে। তো এইভাবে আপনি একটা করবেন, সেটা করার জন্য আবার পরবর্তী গিয়ে আইন চেঞ্জ করবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি মানে ইটস নট ফলোইং দ্য প্রসিডিউরস। সো এগুলো খুব দুঃখজনক। আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার শাস্তি তাদের হোক, এটা আমি চাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইমস নতুন বাংলাদেশে আমি চাই যে আমরা এই সমস্ত নোংরা রাজনৈতিক দলাদলি থেকে ঊর্ধ্বে উঠে এমন একটা ভিত্তিতে নিজেরা ঐক্যবদ্ধ হই, যাতে আমরা জাতি হিসেবে এটা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ডেফিনেটলি জাজাকাল্লাহ খাইর ইলাবোরেটলি এক্সপ্লেইন করার জন্য, যে আনটিল যদি আমরা এই ব্যাপারগুলি ক্রিটিক্যালি অ্যানালিসিস না করি, যে ইটস দ্য সিস্টেম, অ্যাজ আপনি বলছেন, যে এই সিস্টেমটা ফেল করছে, এবং আমাদের ক্রিটিক্যালি অ্যানালাইজ করা দরকার যে এই সিস্টেমটা আসলে সুইটেবল কিনা বাংলাদেশের মানুষের জন্য এবং তাদের ওয়েলফেয়ারের জন্য, এবং ইফ ইটস নট, দেন অল্টারনেটিভলি আমরা কি করব বা কোন ডাইরেকশনে যাব। এই চিন্তাগুলি যদি আমরা না করি, বা এইভাবে যদি আমরা ক্রিটিক্যালি এই ব্যাপারগুলি অ্যানালিসিস না করি, দেন আলটিমেটলি দেশের মানুষের যে সিচুয়েশন, ওইটার পরিবর্তন আসবে না। পরবর্তী সরকার এসে সেম সাইকেল will be continued. Moving along from this discussion, the next thing obviously not directly related to Bangladesh, but আমাদের রিজিওনাল জিওপলিটিক্সের সাথে জড়িত। আমরা জানি যে গত 7ই মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি কোট অনকোট সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা 22শে এপ্রিল কাশ্মীরে যে পেহেলগাম যে 26 জন টুরিস্টের হত্যা হয়েছিল, 26 জন টুরিস্টকে মারা হয়েছিল, তার অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এটা ভারত সরকারের একটা ন্যারেটিভ ছিল যে তারা এই কারণে পাকিস্তানে হামলা চালায় গত 7ই মে। এবং 3-4 দিন পরে আমরা জানি যে পাকিস্তান গত 10ই মে একটা পাল্টা হামলা চালায় ইন্ডিয়ার ভিতরে কিছু সামরিক স্থাপনার মাধ্যমে এবং কিছু ডিফারেন্ট লোকেশনের মধ্যে। এবং সুন আফটার দ্যাট আপনার দ্য ইউএস গট ইনভলভড, এবং তারা একটা কূটনৈতিক একটা সিজফায়ার একটা ডিল এগ্রি করে, ফুল সিজফায়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অবভিয়াসলি দেয়ার ইজ লট অফ ডিটেলস টু ডিসকাস এটার মধ্যে, যে what does it mean, what was the মানে প্রকৃত কারণ কী ছিল, ইন্ডিয়ার অবজেক্টিভ কী ছিল বা পাকিস্তানের অবজেক্টিভ কী ছিল, আমাদের রিজিওনাল পলিটিক্সের কী ধরনের প্রভাব পড়তে পারে, বা গ্লোবাল পলিটিক্সের মধ্যে ইন আ ক্লাইমেট যেখানে আমরা দেখতেছি যে দুইটা নিউক্লিয়ার পাওয়ার অ্যাট ইচ আদার, গ্লোবাল পলিটিক্সের মধ্যে কী ধরনের প্রভাব থাকতে পারে, এই ব্যাপারে যদি আপনি আপনার অ্যানালিসিস শেয়ার করেন আমাদের সাথে। রাইট, আসলে ভারত পাকিস্তানের কনফ্লিক্ট নিয়ে তো আপনার অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আছে, যেটা আপনার যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটা হয়, একটা ইনফরমেশন ওয়ার হয়, একটা প্রোপাগান্ডা হয়। বাট এগুলো একটু কিপ দ্যাট অ্যাসাইড, আপনি যদি পুরো বিষয়টাকে একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আসলে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট, এটা আসলে একটা জাতীয়তাবাদী কনফ্লিক্ট, কিন্তু একটা ধর্মীয় আবেগ মিশ্রিত। এখানে ধর্মের একটা আবেগ রয়েছে, কিন্তু মূলত এটা একটা জাতীয়তাবাদী কনফ্লিক্ট। এবং এটাকে ইচ্ছে করে বাই ডিজাইন
রেখে গেছে কলোনিয়ালিস্টরা এখানে। তো এর পরবর্তীতে যারা আপনার নব্য উপনিবেশিকবাদের যে নেতৃত্ব দিচ্ছে যারা, ধর মার্কিন যুক্তরাষ্ট্র, এরা কিন্তু এই ইস্যুটাকে ইউজ করে আসতেছে বিভিন্ন প্রয়োজনে। সো এটার দেখা গেছে যে ভারত এবং পাকিস্তান দুটো দেশেরই যে ইন্টারনাল পলিটিক্যাল যে ইস্যুস, এটার সাথেও কানেক্টেড। তো তখন তারা এটাকে ব্যবহার করে এই, এবং এটার মূলত ভিকটিম হয় কাশ্মীরের লোকজন, আর জেনারেলি পুরো ভারত জুড়ে যে মুসলিম কমিউনিটি রয়েছে, মাইনরিটি মুসলিম, তারাও এটার ভিকটিম হয়। ভারত পাকিস্তানের এই কনফ্লিক্টে যদি আমরা একটু গভীরভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে বিশেষত গত 2-2.5 দশক কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটা বিপরীতমুখী, ভারত পাকিস্তানে বিপরীতমুখী ডেভেলপমেন্ট হয়েছে। যেমন পাকিস্তানে প্রথম থেকেই পাকিস্তানের যারা সাধারণ জনগণ, মুসলিম জনগণ, তাদের কাশ্মীরি জনগণের প্রতি তাদের যে ভালোবাসা, যা যা ভ্রাতৃত্ববোধ, যেটা ধরেন ইসলামে আমাদের পুরো উম্মার মধ্যে রয়েছে, স্বাভাবিক একটা ব্যাপার। তো সেটা ছিল। এবং যদিও পাকিস্তান একটা জাতীয়তাবাদী রাষ্ট্র, কিন্তু উম্মার এই যে চাওয়াটা, ডিমান্ডটা যে কাশ্মীরিদেরকে মুক্ত করার, এটাকে তাদের ধারণ করত আনটিল 9/11 পরে, যখন এরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের পার্টনার হয়ে গেল, তখন তাদের ফোকাসটা সরে গেল, স্টেটের ফোকাস সরে গেল। আমি বলিনি, মানুষ কিন্তু এখনো চায়, মানুষ মানে মুসলিমরা এখনো কাশ্মীরকে ভালোবাসে এবং কাশ্মীরের মানুষের মুক্তি কামনা করে। ইভেন আমরা বাংলাদেশ থেকেও আমরা কিন্তু আমাদের নামাজের মধ্যে, আমাদের খুতবাতে, দোয়াতে আমরা কাশ্মীর সহ চেচনিয়া, ফিলিস্তিন সব জায়গাকার মুসলিমরা যেখানে নির্যাতিত, আমরা তাদের মুক্তি কামনা করি। তো মানুষের, আমি বলছি না যে উম্মার পজিশন চেঞ্জ হয়েছে, কিন্তু পাকিস্তান অ্যাজ এ স্টেট, তারা আগে উম্মার এই যে চাওয়াটা, এটাকে যেমন ভাবে ধারণ করত, এবং এটাকে তারা ওখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করত যে কিভাবে কাশ্মীরকে মুক্ত করা যায়। এবং আমরা জানি যে কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তান এর আগেও যুদ্ধ হয়েছে। পরবর্তীতে 71-এ যখন তারা ডিফিট হলো পাকিস্তান, এবং একটা সিমলা চুক্তির মাধ্যমে তারা এগ্রি করলো যে এই কাশ্মীর ইস্যুটাকে তারা আর আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাবে না, এটা ভারতের সাথে তাদের একটা চুক্তি হলো। সুতরাং তারা এটা, তাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তারা বাইরে নিতে পারবে না। তখন তারা এখানে যে সমস্ত গ্রুপগুলো কাশ্মীরি মুক্তির আন্দোলন করতো, তাদেরকে একটা সাপোর্ট দিত। এটা হয়তো পাকিস্তানে 9/11 আগ পর্যন্ত। 9/11 পরে তারা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়ার অন টেরর, যেটা আসলে ইসলামের বিরুদ্ধে আসলে একটা যুদ্ধ, সেইটা যখন পার্টনার হয়ে গেল পাকিস্তান, তখন তাদের ফোকাসটা এখান থেকে সরে গেল, এবং তাদেরকে মোর বিজি হয়ে গেল আফগানিস্তানে যে যুদ্ধ করতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটারই একটা প্রক্সি ওয়ারের মধ্যে জড়িয়ে গেল পাকিস্তান আর্মি। এবং পরবর্তী আমরা দেখেছি যে পারভেজ মোশাররফের সময়, এবং যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তারা কিন্তু কাশ্মীর ইস্যুটা একরকম রিজলভ করে ফেলেছিল। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া ছিল, যাতে করে পাকিস্তান আর্মি ওই দিকে মোর ফোকাস করতে পারে, তার যে যুদ্ধ চলতেছিল ওয়ার অন টেররের নামে। আর অন্যদিকে ভারত যাতে করে মোর চায়নাকে ফোকাস করতে পারে। তো কাশ্মীরের ইস্যুটাকে একরকম একটা, তখন কাশ্মীরটাকে অ্যাবান্ডন করে দিল আসলে পাকিস্তানি অথরিটি। তো এই একটা ডেভেলপমেন্ট হলো। তারপর থেকে এখন পর্যন্ত আসলে এই যে অভিযোগগুলো আনা হয় যে সেখানে পাকিস্তানি মিলিটারিরা সাপোর্ট দিচ্ছে, এগুলো মানে বেশিরভাগই মিথ। ওই সাপোর্টটা আসলে স্টেট লেভেল থেকে নাই। মানুষ চায়, দুই একটা গ্রুপ থাকতে পারে যারা মুসলিমদের মধ্যে চায় যে কাশ্মীরিদের যে নির্যাতন হয় তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কিছু গ্রুপ কাজ করতে পারে, কিন্তু স্টেট স্পন্সর যে যেটা ছিল আগে, সেটা পরবর্তীতে আর নাই। এটা একটা দুঃখজনক অবস্থা উম্মার জন্য। অন্যদিকে ভারতে যেটা ছিল, ভারত যখন আন্ডার দ্য কংগ্রেস ছিল, তখন তারা, এবং ইনিশিয়ালি তো এটা একটা রাশিয়ান ব্লকে ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল না। পরবর্তীতে রাশিয়া, ইউএসএসআর যেটা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, আমরা দেখলাম যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন হলো, এবং তাদের মধ্যে বিভিন্ন ট্রিটি হলো। তো এরপরে ভারতে আরএসএস যেটা, বা এখন যে বিজেপি, মানে একটা উগ্র হিন্দুত্ববাদী একটা
রাজনৈতিক মতাদর্শের উত্থান ঘটেছে। এটা কিন্তু গত 2-2.5 দশকে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে পুরো ভারতবর্ষ জুড়ে এটা মানে এটাকে আপনি ওই জায়নিজমের সাথে কম্পেয়ার করতে পারেন। এই লেভেলের, অর্থাৎ এদের মধ্যে আপনার সাংঘাতিক লেভেলের মুসলিমদের বিরুদ্ধে হেট্রেট, এবং তারা মুসলিমদেরকে মানুষই মনে করে না। সো এই জায়গাটা আগে ছিল না ভারতে, যেটা পরবর্তীতে হয়েছে। সো আগের যে ভারতের যে লিবারাল একটা ভিউ ছিল, সেখান থেকে এখন তারা একটা এক্সট্রিমিস্ট জায়গায় চলে গেছে, এবং সেটা নেতৃত্বে রয়েছে কিন্তু যে কারেন্ট গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট। সো যেটা পাকিস্তান হয়েছে, এখানে তার উল্টো ডেভেলপমেন্টটা হয়েছে। অর্থাৎ এখন এইখানে আপনার কাশ্মীরকে নিয়ে বা পাকিস্তানের বিরুদ্ধে যে তৎপরতা চালানোর যে ডিমান্ডটা, এটা স্টেট স্পন্সর্ড, বা আপনার স্টেটের যে পলিটিক্যাল পার্টিটা পাওয়ারে রয়েছে তাদের লোকজনদের ডিমান্ড। সুতরাং এখানে মোদি গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি ইজ ফোর্সড টু টেক সাম অ্যাকশন। পলিটিক্যালি আদারওয়াইজ সে খুবই ঝামেলায় পড়ে যাবে, বিকজ দ্য গ্রাউন্ডে এই হেট্রেটটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং হেট্রেটটা খুবই মানে নার্চার করা হচ্ছে। সো এটা একটা ডেঞ্জারাস সাইন, বিকজ আপনার এটার রিপার্কেশনটা কিন্তু হবেই। এখন যেমন দেখতে পাচ্ছি আমরা, এটা আরো হতে থাকবে, এবং which is একটা থ্রেট পুরো এন্টার রিজিয়নের মুসলমানদের জন্য, ভারতের মধ্যে যে মুসলিমরা রয়েছে তাদের জন্য, পুরো অঞ্চলে, বিকজ তারা কিন্তু একটা অখণ্ড ভারতে বিশ্বাস করে, এবং তারা অনেক ধরনের মানে অনেক মসজিদের নিচে তারা মন্দির খুঁজে পাচ্ছে, এবং তারা কিন্তু সেই লিবারাল ভারতটা নাই। আমি এই কথা বলছি, তারা এখন যেমন সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে, তারা প্রয়োজনে মানে সো এক্সট্রিম চলে যাবে। আপনি মানে এই অবৈধ দখলদারীরা যেভাবে গাজাতে নির্যাতন করেছে, এরা ওই লেভেলে চলে যেতে পারতে, বিকজ তাদের আইডিওলজিটা অতটা এক্সট্রিম লেভেলে। সো এখন দেখেন, পাকিস্তান সবসময় একটা জাতীয়তাবাদী কনফ্লিক্টে ভারতকে ট্যাকল করার জন্য মিলিটারি তাদের কিছু প্রিপারেশন ছিল, কিন্তু সেখান থেকে তারা যখন কাশ্মীরের ফোকাসটা সরিয়ে ফেলেছে, সেটা একরকম আমি মনে করি যে একটা উম্মার সাথে একটা বেইমানি করা হয়েছে, এবং সেটা আমি মনে করি যে জাতীয়তাবাদী একটা রাজনৈতিক যে সেট আপের কাছ থেকে আপনি সেটা আশাও করতে পারেন না, বিকজ পাকিস্তানের যে গভর্নমেন্ট, এরা অলওয়েজ পাকিস্তানকে নিয়ে চিন্তা করতেছে। এদের যেমন এক্সট্রিম ভিউ আছে অখণ্ড ভারত, এইরকম চিন্তা করতেছে না। উম্মাটিক কোনো চিন্তা ভাবনা কিন্তু আমরা পাকিস্তানি অথরিটি থেকে আমরা পাইনি। তো এরকম অথরিটি যদি না থাকে, এন্টার রিজনের মুসলিমদের সামনে একটা চরম দুর্ভোগ আমি আশঙ্কা করছি যে অপেক্ষা করছে। সো এইরকম একটা জায়গায়, মানে ওই রকম একটা আইডিওলজিকে আপনি যদি ডিল করতে চান, তাহলে এরকম জায়গায় যেতে হবে, এবং সেটা আমাদের দেশের জন্য কিন্তু এরকম একটা অবস্থা হবে, বিকজ তারা তাদের ন্যারেটিভটাকে যত এস্টাবলিশ করতে যাবে, এক্সপ্যান্ড করতে যাবে, এবং আমরা অনেকগুলো নদী শেয়ার করি ভারতের সাথে বিভিন্নভাবে, আমরা শুধু নদী না, কানেক্টেড। সো আপনি কিভাবে ডিল করবেন? কারেন্ট যে হিন্দুত্ববাদীর যে ভারত, এইটা আমাদের জন্য একটা বড় থ্রেট, এটা কিন্তু মানে অ্যাকনলেজ করতে হবে। আমাদের দেশে যারা জাতীয়তাবাদী পলিটিক্স করে, তারা এন্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে অনেক পলিটিক্যাল স্কোরিং করে, বিশেষত ইলেকশনের ব্যাপারে হোক বা রাজনীতির মাঠে গরম বক্তব্য দেয়, কিন্তু ভারতকে ডিল করতে হবে কিভাবে, তার কোনো প্ল্যান তাদের হাতে নাই। এটা এই ক্লাইমেটে, এই পলিটিক্যাল, বাংলাদেশের যে পলিটিক্যাল ক্লাইমেট আপনি আগে আলাপ করতেছেন, এটাতে আরো বিদ্যমান হয়ে আসছে যে এভরি পলিটিক্যাল পার্টি, তারা যখন কোনো পপুলিজম, কোনো ধরনের পপুলারিটি গেইন করতে চায়, তারা অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে, বাট দে ডোন্ট হ্যাভ এনি পলিসিস বা কোনো ধরনের নাই যে কিভাবে ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে। রাইট, ইটস জাস্ট এ রেটরিক। ডেফিনেটলি। আরেকটা পয়েন্ট আমি এখানে আমার পার্সোনাল একটা অবজারভেশন আপনার সাথে শেয়ার করতে চাই, যে কেন এই কনফ্লিক্টটা এখন এই পর্যায়ে গেল। দেখেন, ঘটনা দেখলে মনে হচ্ছে যে এটা ভারত অনেকটা মানে গায়ে পড়ে গিয়ে যেন আক্রমণটা করলো। অর্থাৎ এই পেহেলগামের যে ঘটনাটা, এটার খুবই কনক্লুসিভ কোনো একটা এভিডেন্স তারা আনতে পারে নাই, তার আগেই তারা একটা মিসাইল অ্যাটাক করে বসলো। যেটার একটা কারণ আমি বললাম যে এটা হচ্ছে একটা ইন্টারনাল অনেক প্রেশার রয়েছে মোদি গভর্নমেন্টে, মানুষ চাচ্ছে করো, যেটা একসময় পাকিস্তানে ছিল, মানুষ চাইতো যে তুমি কাশ্মীরকে মুক্ত করার জন্য কিছু করো, আর গভর্নমেন্ট সেটাকে ধারণ করতো, কিন্তু এখন আর সেই জায়গায় নাই পাকিস্তান।
এখন এই যে কুইক অ্যাটাকটা করলো, যেটার জন্য মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি ভারত আসলে সামরিকভাবে অতটা প্রস্তুত ছিল না। তা বোঝা গেল এই কারণে যে তারা মাত্র 3-4 দিনের যে এই কনফ্লিক্টে তারা অনেক কিছু লুজ করে ফেললো। এবং একরকম তারা বাধ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এটাকে একটা সিজফায়ারে এগ্রি করতে। রিমেম্বার, ভারত কিন্তু কখনোই চায় না যে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট, কাশ্মীর নিয়ে যে কনফ্লিক্ট, এখানে কোনো তৃতীয় পক্ষ ইনভলভ হোক। সো এখানে তাদের ইনভলভ হতে বাধ্য হয়েছে, বা আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সিজফায়ারটা হয়েছে। সো এখান থেকে মাই অবজারভেশন যে এটা সম্ভবত যে সারা পৃথিবী জুড়ে যে একটা পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার রয়েছে, বিশেষত আপনার গাজাতে যে মুসলিমদের উপরে জায়নিস্টরা যে গণহত্যা চালাচ্ছে, যে মানে বর্বর হামলা, জঘন্য গণহত্যাটা চালাচ্ছে, যেটা সারা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং যেটা মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এবং সারা পৃথিবীর মুসলিমরা এই উম্মা কিন্তু তাদের যে আর্মি তাদেরকে কল করতেছে যে গো অ্যান্ড সেভ আওয়ার ব্রাদার্স, আওয়ার সিস্টার্স, আওয়ার চিলড্রেন ইন গাজা। সো আর্মিকে মুভ করার কথা বলতেছে, এবং এটা একটা রেড অ্যালার্ম ফর দ্য ওয়েস্ট, ফর মার্কিন যুক্তরাষ্ট্র। তো তাদের একটা হেডেক রয়েছে যে কোন আর্মিগুলো, মুসলিম আর্মিগুলো না জানি কখন আবার এই কলে সাড়া দিয়ে বসে, কেন উম্মার চিৎকার, উম্মার কান্না তো আর্মিরা শুনতেছে। সো তারা মোটামুটি ওই রিজনে যারা রয়েছে, টার্কি, ইজিপ্ট, এদেরকে একটা হাতে রেখেছে সামহাও তাদের যে পলিসি দিয়ে। বাট পাকিস্তানের আর্মি, যেটা একটা এই উম্মার একটা গর্ব, কিন্তু ভেরি পাওয়ারফুল আর্মি, তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, এই আর্মির এই বীর সেনানীরা যদি উম্মার এই চিৎকারে কান দিয়ে একবার ওইখানে সাড়া দিয়ে বসে, তাহলে কিন্তু তাদের পুরো গেম প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, এবং মানে এই মুসলিম মানে পুরো পাওয়ার গেমটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তো এইটা মাই অবজারভেশন যে এইটা যেন না হয়, এই জন্য তাদের দরকার যে এই আর্মিটাকে কোনো একটা জায়গায় ব্যস্ত রাখা। আগে কিন্তু আফগানিস্তান ফ্রন্টের যে প্রক্সি ওয়ারটা ছিল সেখানে ব্যস্ত ছিল, এখন তো ওইখানে নাই। তাহলে ওইটা আফগানিস্তানের সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিলেশন হয়েছে, তো ওটা একটা কাইন্ড অফ সেটেলমেন্ট জায়গায়। তো এখন এই আর্মিটা যে চুপচাপ বসে আছে আর তাদের কানের কাছে শুধু উম্মার কান্নার চিৎকারটা যাচ্ছে, কতক্ষণ এই আর্মিকে আপনি ধরে রাখতে পারবেন? সো তাদের দরকার ছিল এই আর্মিকে কোনো একটা কনফ্লিক্টের মধ্যে বিজি রাখা। সো দিস ইজ হাউ আমি মনে করি যে এ ধরনের একটা টেনশন ইন্টেনশনালি জেনারেট করা হয়েছে। এখন তাদের ফোকাস এই দিকে থাকবে। সো সিজফায়ার হলেও কিন্তু এটা কমপ্লিটলি শেষ হয় নাই, এবং দেখবেন যে টাইম টু টাইম যখনই ওইদিকে কিছু বোম্বিং হবে বা ওই জায়নিস্ট অবৈধ যে দখলদাররা ওরা ওদের এক্সপেনশনের যে কার্যক্রম করবে, অফেন্সিভ জায়গায় যাবে, এদিকেও কিছু একটা করবে যাতে করে আবার এইদিকে এরা ব্যস্ত থাকে। এবং সিমিলার জিনিস আপনি দেখবেন যে আমাদের দেশে যে আর্মি, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, এবং তাদের কাছেও কিন্তু উম্মার এই চিৎকার যাচ্ছে, কান্নাটা যাচ্ছে যে মুসলিমদেরকে, গাজার মুসলিমদেরকে, ভাই বোনদেরকে মুক্ত করে। তাদেরকে ব্যস্ত রাখার জন্য আর একটা প্রক্সি ওয়ার কিভাবে আরাকান রাজ্যে করা যায় সেটারও কিন্তু একটা বন্দোবস্ত হচ্ছে। সো দিস ইজ অল কানেক্টেড। কারণ আমি মনে করি যে ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি একটা খুবই জাংচারে রয়েছে, একটা পাওয়ার একটা শিফট হবে। হওয়ার আগে যে পরিস্থিতি, থমথমে পরিস্থিতি, এটা আমি মানে আমার অবজারভেশন আমি সেটা দেখছি। সো ভারত পাকিস্তানের কনফ্লিক্টটাকে আপনি শুধু এই রিজিওনাল কনফ্লিক্ট হিসেবে না দেখে, আমার মনে হয় যে পৃথিবী জুড়ে যে একটা সুপার পাওয়ারের যে দ্বন্দ্বটা, সেই আলোকে দেখারও সুযোগ রয়েছে। জাযাকাল্লাহ খাইর ওয়ান্স अगेन আপনি বিস্তারিত এই ব্যাপারটা আলাপ করার জন্য। জাস্ট ওয়ান থিং টু মেবি এখানে হাইলাইট করার যে আলটিমেটলি দিস স্ক্রিমেশেস বিটুইন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে দ্য সাফারার আর দ্য মুসলিমস অফ কাশ্মীর, আলটিমেটলি তারা একদিকে এদিকে গুলি ছুড়ে, বাট পাকিস্তান আপনি যেটা বললেন যে লস দ্যাট ভিশন যে আমাদের কাশ্মীরকে যা মুক্ত করা উচিত, তাই শিফটেড ফ্রম দ্যাট। আপনি যদি ওই ইন্টারভিউটা দেখেন যে পাকিস্তানি একজন অফিসিয়ালের ওয়েস্টার্ন কিছু মিডিয়ার সাথে, বিবিসি, সিএনএনের সাথে, সেখানে উনি বলতেছিলেন যে লাস্ট 20 বছর যাবত আমরা তো আমেরিকার যুদ্ধ করতেছি,
তাই না? সো they shifted their idea যে আমরা the people of Kashmir are our people and আমাদের এটা দায়িত্ব যে তাদেরকে যা মুক্ত করার। এরকম দাওয়া পাল্টা দেওয়ার হওয়া সত্ত্বেও আলটিমেটলি the sufferer are the people of Kashmir because ইন্ডিয়ান যে আরএসএস বা বিজেপির যে wrath এইটা তাদেরকে এখন ফিল করতে হবে। এবং আলটিমেটলি আপনি বলছেন যে মাইনরিটি পপুলেশনস অফ ইন্ডিয়া they are also going to be the sufferer of this. So it's interesting যে কতক্ষণ এই মুসলিম রাষ্ট্রের যে আর্মিগুলি তারা মুখ বন্ধ করে সহ্য করবে এই ব্যাপারগুলি। একে তো আপনি যেটা বললেন যে ফিলিস্তিনে এই ধরনের সিচুয়েশন ঘটতেছে এবং কাশ্মীরে আমরা জানি যে দশকের পর দশক চলে যাচ্ছে। কতক্ষণ পাকিস্তান আর্মি এরকম সেম যে স্ট্যান্সে তারা আছে এখানে কতক্ষণ থাকবে? এক্স্যাক্টলি, মানে সাফারার তো অবভিয়াসলি কাশ্মীরের মুসলিমরা, কিন্তু আমি মনে করি অ্যাট দ্য সেম টাইম পুরো মুসলিম উম্মাই সাফারার হচ্ছে, বিকজ উম্মার যে শক্তি, আমাদের যে পাওয়ারটা, এটাকে একটা চিপ স্ট্রাগলের মধ্যে নিয়ে আসা রাখা হয়েছে। মূল ফোকাসটা থেকে সরিয়ে একটা চিপ স্ট্রাগলে যে এটা যাতে ওয়েস্টেড হয়ে যাচ্ছে আমাদের এনার্জি, আমাদের শক্তি। সো এখানে আপনি তো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। আসলে যে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট এখন, এটার কোনো কিন্তু কংক্রিট কোনো স্টেটেড অবজেক্টিভ নাই। ভারত যে অ্যাটাক করেছে, তো ভারতের উদ্দেশ্যটা কি? যে ওখানে গিয়ে সে কি পাকিস্তান তো দখল করার কোনো উদ্দেশ্য নাই। না, ডেফিনেটলি না। তাহলে সে ভাবছে যে ওখানে গিয়ে আমি কিছু ইয়েদেরকে শেষ করব, তাদের ভাষায় যারা জঙ্গি তৎপরতা চালায়। সো এটা ভারত আগে কখনো করতো না। আপনি যদি দেখেন যে 99-এ যখন কার্গিল হয়েছিল তখন পাকিস্তান চলে আসছিল ভারতের মধ্যে, বা তার আগেও একাধিকবার ভারত ঢুকে আসছে। কিন্তু আপনি সেটাই বলছিলেন 2000-এর পরে আমরা পাকিস্তান থেকে সেই অফেন্সিভ সেইটা দেখি নেই। তখন ভারত ছিল একটা ডিফেন্সিভ জায়গায়। এখন হয়ে গেছে কি, ভারতের ইন্টারনাল পলিটিক্যাল ক্লাইমেটটা এমন হয়ে গেছে যে এখন ভারতকে অফেন্সিভ জায়গায় চলে যেতে হচ্ছে। সেই জন্য আমি বলছিলাম যে একটা বিপরীতমুখী ডেভেলপমেন্ট হয়েছে লাস্ট 2.5 ডিকেডস। ইভেন আপনি যদি পাকিস্তানের রিয়াকশনটাও অবজার্ভ করেন, দেখা যায় যে পাকিস্তান 3 and 4 days 7ই মে থেকে 10ই মে পর্যন্ত তারা 4 দিন ওয়েট করছে। they actually allowed ইন্ডিয়ান আর্মিকে প্রিপেয়ার করার জন্য যে তাদের আর্মি তাদের যে পাকিস্তান একটা অ্যাটাক করবে এটার প্রিপেয়ার করার জন্য যে অ্যাটাকটা কিভাবে প্রতিহত করা যায়। একজন ডিফেন্স অ্যানালিস্ট বিলাল খান তার নাম, তার একটা ইন্টারভিউতে শুনতেছিলাম যে দিস অ্যাকচুয়ালি অ্যালাউড দ্য ইন্ডিয়ান আর্মি টু মুভ ভ্যালুয়েবল রিসোর্সেস ওই বর্ডার এরিয়া থেকে এই রিসোর্সগুলি তারা দূরে সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে নিয়ে গেছে। সো যেটা আপনি বললেন যে দুই দেশের মধ্যেই এমন কোনো ক্লিয়ার অবজেক্টিভ নাই, জাস্ট রিয়াকশনারি থিংস। আলটিমেটলি যেটা আপনি আগেই হাইলাইট করছেন, আমিও বললাম যে সাফার আর দ্য পিপল, দ্য মুসলিম of Kashmir and the greater Muslim Ummah. So moving along, inshallah, from this discussion, coming back to আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা ব্যাপারে আর কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত এপ্রিল মাসে নারী বিষয়ক সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানে কিছু পরিবর্তন আনতে চায়। তারা যে ধর্মভিত্তিক পারিবারিক যে আইন আগে যেটা ছিল সেগুলিকে বাতিল করে একক পারিবারিক আইন প্রণয়নের একটা সুপারিশ করে। এবং এই প্রস্তাবের বিরুদ্ধে আমরা জানি যে বিভিন্ন ইসলামিক যে মুভমেন্টগুলি আছে, হেফাজতে ইসলাম, জামায়াত ইসলাম বা বিভিন্ন ইসলামিক মাইন্ডেড পিপল, তারা একটা রিয়াকশন জানায়। তো এই ব্যাপারে যদি আমি আপনাকে জিজ্ঞেস করতে যাই যে হোয়াট আর মানে এর পিছনে কি আছে বা তারা কি এই ইন্টারিম গভর্নমেন্ট কি অ্যাচিভ করতে চাইতেছে, ইভেন যারা রিয়াকশন দিতেছে তারা মানে তাদের অবজেক্টিভ কি, তারা ভেরি সিলেক্টিভলি এই নারী বিষয়ক যে সংস্কার এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছে, কিন্তু ওভারঅল দে অলসো আমার কাছে মনে হইতেছে তাদেরও কোনো ইসলামিক কোনো স্পেসিফিক কোনো ভিশন নাই। তো এই ব্যাপারে যদি আপনি আপনার মন্তব্য জানান আমাদেরকে। দেখেন, আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিশন করেছে। নারী বিষয়ক একটা কমিশন ছিল এবং তারা তাদের একটা প্রপোজাল জমা দিয়েছে। তো সেখানে যে আপনি যেটা মেনশন করলেন, এটা সহ আরো বেশ কিছু পয়েন্ট তারা নিয়ে এসেছে যেগুলো ধরা হচ্ছে যে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আর এই কারণেই আমাদের আলেম ওলামারা এটার বিরুদ্ধে অনেক প্রতিবাদ করছেন। তো এটা আমি প্রথমে দেখবো যে আসলে
যখনই নারী বিষয়ে আসে তখন আলেম ওলামারা যেন একটু বেশি এনার্জেটিক হয়ে যায়। ওইটা বললাম, মনে হচ্ছে যে একটু সিলেক্টিভ। কিন্তু আপনি দেখেন মানে ঠিক আছে, এটা এখানে তখন তারা দেখতে পেল যে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। আমি ডিনাই করছি না, কিন্তু আমি বলছি যে আরো অন্যান্য কমিশনগুলো যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলোও যে ধর্মের সাথে সাংঘর্ষিক, ওই কোরআন এবং কোরআনের যে প্রভিশন, ওই আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ বা ইসলামের যে শরিয়ার সাথে সাংঘর্ষিক অন্য কমিশনের রিপোর্টগুলোর সাথে, তখন আর আমরা এটা আলোচনা করি না। এটা হচ্ছে একটা স্যাড রিয়ালিটি আমাদের আলেম ওলামাদের ক্ষেত্রে। আর এই কারণে অনেক সময় আমরা অনেক সময় একটা মকারিতে পরিণত হয়ে যাই। এবং সেকুলাররা দেখায় যে এই মানুষগুলো খুবই বোধহয় নারী বিরোধী মানুষ। হ্যাঁ, তো আপনার স্ট্যান্ডিং যে আসলে শরিয়ার পক্ষে, এটা যদি হয় তাহলে যখনই শরিয়া বিরোধী কোনো কিছু হবে আপনি সবসময় আপনাকে সরব থাকতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমাদের দেশে যখন IMF এসে লোন দেয় বা বিভিন্ন বিশ্ব ব্যাংক থেকে লোন নেওয়া হয়, উই ডোন্ট সি দ্য সেম রিঅ্যাকশন, তাই না? এক্স্যাক্টলি। শুধু লোন বা আপনি টোটাল শাসন ব্যবস্থার ক্ষেত্রেই তো শরিয়ার কিছু রুলিংস রয়েছে। এই রুলিংস এর বাইরে গিয়ে আপনি যে ধরনের সংস্কার প্রপোজালে আসুক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলেম ওলামাদের কিন্তু একই রকমের প্রতিক্রিয়া আসা উচিত ছিল। কিন্তু যখন আসে না, শুধু নারীর বিষয়ে আসে, তখন জিনিসটা একটু ফানি হয়ে যায়। এবং এটা নিয়ে তখন সেকুলাররা যোগ করে, মানে দেখায় যে আসলে এই হুজুররা মনে হয় নারীদের ব্যাপারে দেখতে পারে না, মানে ওরা একটা স্টেরিওটাইপ, একটা ওদের যে ন্যারেটিভ, এটাকে ওরা তখন ডেভেলপ করার একটা সুযোগ পায়। বাট এটার বাইরে যদি আপনি দেখেন যে আপনার যে কমিশনটা গঠন করা হয়েছে, এই কমিশন থেকে আপনি আসলে কি আশা করবেন? কারণ কমিশন সংস্কার যে কমিশন, তো সংস্কারটা থেকে তো আপনি আসলে ব্যাপক কোনো আলাদা কিছু চেঞ্জ করতে আশা করতে পারেন না। সংস্কার মানে হচ্ছে ধরেন অনেকটা একটা জিনিসকে একটা পরিচর্যা করা, ঠিক না, একটা একটু কারেক্ট করা, রেকটিফাই করা। সো এইটার মধ্যে দিয়ে কিন্তু আপনি একটা ডিফারেন্ট কোনো রেজাল্ট আপনি আশা করবেন না। সো আপনি ধরেন একটা আপেল গাছ লাগিয়েছেন, তো গাছটার একটু সংস্কার করা দরকার, একটু পরিচর্যা করলে আপনি বেটার আপেল পাবেন। আপনি তো এখানে আম পাবেন না। আম পেতে হলে এই গাছটা তুলে ফেলে দিতে হবে, আম গাছ লাগাতে হবে। সো আপনি এই সংস্কার কমিশনের থেকে আপনি কেনই বা আশা করেন যে এরা ইসলামিক রুলিংস গুলো আপনাকে দিবে? বিকজ দ্য হোল সিস্টেমটা হয়েছে আপনার সেকুলার লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। তো ওরা যত পরিচর্যা করবে তত ওদের প্রোডাক্টটা আরো আসবে, আরো শানিত লেভেলের আসবে, ঠিক না? বিকজ সেকুলার লিবারাল যে গণতান্ত্রিক ব্যবস্থা, এইটা যে ওয়েস্টার্ন সোসাইটি, আপনি যদি এটা চর্চা করেন, আপনি সোসাইটি তো টুয়ার্ডস সেদিকেই যাবে, আরো দ্রুত যাবে। মানে কেন ওইদিকে যাচ্ছে না, সেই জন্যই তো এই সংস্কার। তো এই সংস্কারের মধ্যে দিয়ে আপনার ইসলামিক মূল্যবোধ আরো সুসংহত হবে, এই আশা করাটাই বোকামি। সো এখানে তারা যে বিভিন্ন রকম প্রপোজাল গুলো দিয়েছে, দেখবেন যে আমি এই ভদ্রমহিলা যিনি সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক, ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম। উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে আমরা যে প্রপোজালগুলো দিয়েছি এটার জন্য এই সোসাইটি এখন রেডি না, সবকিছুর জন্য এখন হয়তো রেডি না, কিন্তু আমরা এটা দিয়ে রাখলাম যাতে করে এই দেশ যত আরো প্রোগ্রেস করবে, তার ভাষায়, তখন এই জিনিসগুলো একটা মানে ডিসকাশনের একটা টপিক হয়ে থাকবে, বা আমরা এখানে যেতে চাই, আমরা একটা ভীষণ দেখিয়ে দিয়ে গেলাম। সবকিছু যে এখনই অ্যাকসেপ্টেড হবে, অ্যাডপ্টেড হবে বা এক্সিকিউটেড হবে, সেটা কিন্তু তারাও মনে করছে না। তারা বলছে আমরা একটা বড় কাজ করে গেলাম, কারণ এটা তো আমরা সবসময় এই অপরচুনিটিটা পাবো না। একটা বিপ্লব হয়েছে বা একটা আন্দোলন হয়েছে, তারপরে আমরা এটা আগামী আরো 50 বছরের জন্য আমরা করে গেলাম। দেখেন আপনি তাদের ভীষণটা। কিন্তু ইন্টারেস্টিং না, আমি বলবো দুঃখজনকভাবে আরেকটা নিউজে দেখতেছিলাম যে এই যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে, বা যতগুলো কমিশন হয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো গিয়ে তাদের মতামত প্রকাশ করেছে, কোন ইসলামিক দল গিয়ে কিন্তু শরিয়া বাস্তবায়নের কথা বলে নাই। এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ইসলামিক স্টেট, তাদের তো এটা নিজেরা যখন আলোচনা করে মাঠে ময়দানে বক্তব্য দেয়, তারা কিন্তু বলে যে আমরা শরিয়া চাই, আল্লাহর আইন চাই, খেলাফত কথাটা অনেকে বলে, অনেকে হয়তো ওইভাবে বলে না। কিন্তু কোনো একটা পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিক্যাল পার্টি, আলেম ওলামা যাদের সাথে এই কমিশনগুলো বসেছে, কেউ গিয়ে শরিয়া চাই এ কথা বলে নাই। তাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, তার যুক্তি দেখাবে যে হয়তো দেশ এটার জন্য রেডি না, তাদের ভাষায়। তো রেডি না, তারপরে নারী কমিশন কিন্তু দিয়ে গেছে তাদের পয়েন্টগুলো। আপনি তো পয়েন্টটা দিতে পারতেন
আলোচনাটা হতো। আর দেরি না আপনি কোন বেসিসে বলেন, আপনি তো সেটা চানই নাই কখনো। তো এটা একটা দুঃখজনক দিক আলেম ওলামাদের সেই ভিশনটাও দিতেছে না। আপনি যেরকম বললেন যে তারা 50 বছর আগের কথা চিন্তা করতেছে, রাইট। দ্য উলামা অফ বাংলাদেশ বা দ্য সো আপনি ইসলামিক ই মাইন্ডেড গট এ মানুষ। লাইফ টাইম অপরচুনিটি যে একটা রেজিমের পতন ঘটিয়েছে সাধারণ মানুষ, কোনো পলিটিক্যাল পার্টি না। মানে আওয়ামী লীগ গিয়ে বিএনপিকে ডিফিট করে, আওয়ামী লীগ যখন আসে তখন আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করেছে। আবার ওই বিএনপিকে, সরি, আর আওয়ামী লীগকে ডিফিট করেছে যখন বিএনপি, তখন বিএনপি তার এজেন্ডা বাস্তবায়ন করেছে। বাট দিস ইজ দ্য টাইম, 5ই আগস্টে যখন সাধারণ মানুষ মিলে পুরো রেজিমটাকে পতন করেছে। তো তখন তো আলেম ওলামারা গিয়ে বলতে পারতো যে এখন আমরা একটা ইসলামিক ব্যবস্থা চাই, শরিয়া চাই, খেলাফত চাই। এখনো যদি আপনি না বলেন, আর কবে বলবেন? হোয়াট ইজ ইউর পলিটিক্স দেন? ইউ আন্ডারস্ট্যান্ড? সো এটা একটা দুঃখজনক ব্যাপার। আর কমিশনের ব্যাপারে আর একটা বিষয়, মানে আমার একটা অবজারভেশন আমি শেয়ার করতে চাই। দেখেন, ওখানে উনি ব্যাখ্যা করতেছিলেন যে এই ইনহেরিটেন্সের ব্যাপারে, যেটা উনি মানে নারী পুরুষের সম অধিকার, যেটা একটা কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে। এখন ওনার এক্সপ্লেনেশনটা কি? উনি বলছেন যে যারা ধর্ম অনুযায়ী চলতে চায় তারা ওটা করতে পারবে, আমরা এটা চাপিয়ে দিচ্ছি না, এটা একটা ঐচ্ছিক একটা অপশন রাখছি। কেউ যদি না চায় সে তার লাইফ টাইম এটা করে দিতে পারবে, ছেলে মেয়েকে সমান দিয়ে দিল, বা সে বলে গেল যে আমার প্রপার্টি আমি ছেলে মেয়েকে আমি সমান দিব, আমি ধর্মীয় বিধান অনুযায়ী আমি চলবো না। বলে যে এটা যেহেতু একটা মানে ওই যে বহুত্ববাদ, সো এখানে মাল্টিকালচারাল থাকবে, এখানে সব ধরনের মানুষ থাকবে, কেউ যদি ধর্ম না মানতে চায় ইউ ক্যানট ফোর্স দেম, দ্যাট ইজ হোয়াট দে আর আর্গুইং, তাদের আর্গুমেন্ট। সো ইটস এ ডেঞ্জারাস আর্গুমেন্ট, বিকজ আপনি এটার মধ্যে দিয়ে সব কিছু অ্যালাউ করে দিচ্ছেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ, কেউ যদি মনে করে যে সে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে করবে, সে করুক। আর কেউ যদি বলে যে না, আমি হোমোসেক্সুয়াল লাইফ লিড করব, রাষ্ট্র তাকে সেই অধিকারটা দিতে হবে। ওই আর্গুমেন্টকে যদি আপনি ধরে নেন, তাহলে ইউ সি ওয়ার দে আর অ্যাকচুয়ালি স্টেকিং টু দি সোসাইটিটাকে। হ্যাঁ, সো আপনি একটা অপশন তৈরি করে দিতে চাইতেছেন সোসাইটির নামে, বহুত্ববাদের নামে, মাল্টিকালচারাল নামে, যেখানে আপনি বলতেছেন যে এখানে কেউ যদি এটা পছন্দ না করে, ওইভাবে চলতে চায়, হ্যাঁ, তার সেটা করার অধিকার থাকবে। সো আপনি আসলে সোসাইটিটাকে আসলে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? সো এই জায়গাগুলো যে আপনি চ্যালেঞ্জ করবেন, এটা আপনি আসলে এই সংস্কার কমিশনের প্রপোজালকে চ্যালেঞ্জ করলে কাজ হবে না। দ্য ভেরি বেসিস, যে বেসিসের উপর ভিত্তি করে সংস্কারটা হচ্ছে, কারণ সংস্কার হচ্ছে সেকেন্ড স্টেজ। যখন আপনি পুরো জিনিসটা মেনে নিছেন, তার ভিতরে আপনি 20 and 22 ঠিক করার জন্য সংস্কার করতে পারেন। কিন্তু আপনি যদি বেসিসটা না মানেন, তখন আপনাকে আসলে সংস্কার করে কাজ হবে না। ইউ হ্যাভ টু পুট ইট অ্যাসাইড, এটা ফেলে দিতে হবে, দিয়ে আপনি বেসিস নিয়ে কাজ করতে হবে। আই থিঙ্ক বাংলাদেশ এখন এমন একটা জায়গায় আছে যখন আসলে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার দিয়ে কাজ হবে না। পুরো রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় বেসিস, যে আমরা আসলে কি করতে চাই, কোথায় যেতে চাই, এই জিনিসগুলো নতুন করে সেট করতে হবে। সো আমার মনে হয় যে এই সংস্কার যেটা খেলা, এটা তাদের জন্য ঠিক আছে যারা একটা সেকুলার সিস্টেম বা ওয়েস্টার্নদের আজ্ঞাবহ হয়ে, তাদের দাসত্ব করে, তাদের মডেলটাকে ফলো করে ওইভাবে দেশটাকে ডেভেলপ করার চিন্তা করে। এটা যাদের পলিটিক্যাল থিঙ্কিং, তারা সংস্কারকে মানতে পারে। কিন্তু যারা মনে করে যে না, আমরা দেশকে এই যে কারেন্ট যে ওয়ার্ল্ড রিয়ালিটি, কারেন্ট যে বিশ্ব ব্যবস্থা, এইটার বাইরে গিয়ে, যেহেতু এই ব্যবস্থাটা আসলে আমাদের জন্য একটা জুলুম বয়ে নিয়ে আসে এবং আমাদেরকে আসলে নির্যাতন করে এবং আমাদের অধিকার দেয় না, তো এইখান থেকে বের হয়ে এসে আমরা আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে ইমান এবং আকীদা, তার উপর ভিত্তি করে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব, তাদেরকে এই সংস্কার খেলার এই ফাঁদে পা দেওয়া কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ খাইর। মনে হইতেছে যে আপনি প্রথম টপিকে যেভাবে বলতেছিলেন, ইউ হ্যাভ echoed some of the same thing, যে আমাদের চিন্তা করতে হবে যে এই বর্তমান ব্যবস্থা অ্যাজ আ হোল হ্যাড ফেলড। এখানে সংস্কার করে কি করবেন, এর ভিতরে জোড়াতালি দিয়ে আর কি লাভ? চিন্তা করতে হবে যে আসলে এটা কাজ করে নাই, এবং করে নাই হিস্টোরিকলি। তো নতুন কি বিবেচনা করা যায়, যেটা আমাদের ইমান আকীদা সামঞ্জয়, এমন একটা বিষয় আর কি নিয়ে চিন্তা করতে হবে। So thank you once again for this. Probably we're coming to the end আজকের এই পর্বের। So লাস্ট যে ব্যাপারটা
আমি আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে মানবিক করিডোর একটা ব্যাপার ইদানিংকালে আমরা শুনতেছি, স্পেশালি এই মাসে মে মাসে বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ প্রত্যাবাসনের জন্য মানবিক করিডোর একটা স্থাপন করতে সম্মত হয়, যা জাতিসংঘ প্রথমে এই প্রস্তাবটা দিয়ে থাকে এবং এখানে যুক্তরাষ্ট্র আপনার আগ্রহ দেখায় এবং তারা এই ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে রাজি হয়। তো এই ব্যাপারটা অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো এটার সাথে রিলেটেড যে হচ্ছে যে আমাদের চিটাগংয়ের যে পোর্ট, এটা আমরা জানি যে একটা ফরেন একটা প্রাইভেট কোম্পানিকে আমাদের সরকার বিবেচনা করতেছে, বা আই থিঙ্ক ইটস ইন অ্যাডভান্স স্টেজ মেবি, যে তারা এই পোর্টটাকে ম্যানেজ করবে। ওভারঅল যেহেতু এই দুইটা জিনিসই একই রিজনের, এই ব্যাপারে যদি আপনি আপনার অ্যানালিসিস আমাদের সাথে শেয়ার করেন যে এই বাংলাদেশের যে জিওপলিটিক্স এর সাথে এই ধরনের ফরেন ইনভলভমেন্ট কী ধরনের প্রভাব ফেলতে পারে আমাদের জিওপলিটিক্সে, বা আমাদের যেই সিচুয়েশন, বাংলাদেশের যে সিচুয়েশন এর মধ্যে আর কি। রাইট, আসলে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে মিডিয়াতে, কিন্তু আলোচনাটা আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলোর দুঃখ হচ্ছে যে কেন তাদের সাথে আলোচনা করে দেওয়া হচ্ছে না। কিন্তু দেওয়া যাবে না বা মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে জন্য দিতে হবে কেন, এই ধরনের কথা বলতে পারছে না আবার পলিটিক্যাল পার্টিগুলো। কারণ তারা এখন সবাই, যেহেতু বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এই আন্দোলনের পরে আরো খুব বেশি করে জেগে উঠেছে, তো পলিটিক্যাল পার্টি, গণতান্ত্রিক পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা সবাই ওইটাকে ক্যাশ করতে চায়। এবং তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী নিজেদেরকে চালাতে হবে, বিকজ এদের আসলে নিজস্ব কোনো প্রেসক্রিপশন নাই, আইডিয়া নাই যে আমরা কিভাবে চলবো। সো ভারতকে ট্যাকল করার জন্য এখন এটা, কারণ আপনি যদি আবার ভারতকে দিয়ে দেন তাহলে তো আওয়ামী লীগ যেভাবে নিন্দিত ঘৃণিত হয়েছে আপনি সেই জায়গায় চলে গেলেন। সো এন্টি আমেরিকান কোনো কথাবার্তা তারা বলে না। ইভেন আমেরিকা নাখোশ হতে পারে জন্যে আপনার মার্চ ফর গাজাতে কালেমার পতাকা তারা আনে না। বা মানে বিএনপির দুঃখ হচ্ছে যে যদি সবকিছু ইউনূস সরকারে দিয়ে যায় তাহলে আমরা ক্ষমতায় আসার পর আমরা কি দিব। আলোচনাটা এইরকম, মানে এটা বিরোধিতা কিন্তু ওই সেন্সে করা হচ্ছে না, বা এটার আরো ডিপ অ্যানালাইসিস যেটা দরকার ছিল কেন সেটাও করা হচ্ছে না, বিকজ এই ফ্রেমওয়ার্কটা তাদের মেনে নিতে হচ্ছে, বিকজ দে ডোন্ট স্ট্যান্ড ফর এনিথিং, সো দ্যাটস ওয়াই দে ফল ফর এনিথিং। সো এই যে ভারতকে সাথেও যদি আমরা না চলি তাহলে আমরা ডেভেলপমেন্ট করব কিভাবে, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। সুতরাং এখানে একটা প্রক্সি ওয়ার হোক, যেভাবে ইনভলভ হোক, এর মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল লাভ হতে পারে, সামরিক যারা অফিসাররা ইনভলভ হবে তাদের একটা ট্রেনিং হবে, তারা আরও কিছু আর্মস ইকুইপমেন্ট এগুলো পাবে, এইটুকু তাদের ক্যালকুলেশন, বিকজ বিগার ভিশন তাদের কাছে নাই। সো এটা মানে খুব আনফর্চুনেট যে এইরকম ভিশনারি লিডার আমাদের নাই যেটা এইভাবে দেখতে পারে। সো আমরা আলটিমেটলি যদি কারেন্ট এই সিস্টেমের মধ্যে থাকি তাহলে মানে এত রক্ত, এত আত্মত্যাগের পরে যেটা হবে, আমরা এক পকেট থেকে বের হয়ে আরেক পকেটে ঢুকে যাব, মানে অলরেডি ঢুকে যাচ্ছি। জি। সো এখান থেকে আপনি বের হতে পারবেন না। তো এই যে বলে যে এটা বসে আলোচনা করে কেন করা হলো না, আলোচনা করলেই কি করতে পারতো, করতো না তো। সো এগুলো হচ্ছে একটা এমনি গণতান্ত্রিক রেটরিক যে সবকিছু আলোচনা করে করা হয়, কিন্তু আপনি জানেন যে আলোচনা করে অনেক কিছু করা হবে না, স্ট্র্যাটেজিক অনেক বিষয় আছে যে আলোচনা করে করা যায় না। কিন্তু মানুষ কি করতে হবে, মানুষ আপনার রুলারের উপর আস্থা থাকতে হবে যে সে আমার স্বার্থ লুক আফটার করছে। মানুষ কেন এখানে এত সন্দেহপ্রবণ হয়ে পড়েছে যে আমরা আমেরিকার কাছে চলে গেলাম কিনা এইগুলো, বিকজ দে ডোন্ট ট্রাস্ট দিস পলিটিশিয়ানস। বিলিভ মি, পিপুল ডু নট ট্রাস্ট দিস পলিটিশিয়ান। তারা কোনো অল্টারনেটিভ না থাকার কারণে এদের সাথে করে চলে, বিকজ মানুষের প্রতি যে দরদ এই শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা এটা দেখি না। মানে জাস্ট ইয়েস্টারডে আমি একটা দেখতেছিলাম যে একটা রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালা রিক্সাটা ভেঙে, বুলডোজারদের ভেঙে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে, লোকটা কান্না করছে। সো দেখেন এটা ভাঙার কি দরকার ছিল। আমি ঠিক আছে সে যদি রুলস ব্রেক করে, কিন্তু দিস ইজ হিজ লাস্ট অপশন।
আমি শিওর অনেক এই যে আমাদের আলোচনা শুনছে এই দর্শকরা অনেকে এটা দেখেছে। সে তার ৪ টা বাচ্চা নিয়ে সে কোথায় যাবে? তো আপনি কোনো অল্টারনেটিভ না রেখে যদি মানুষকে এরকম জুলুম করেন, পোস্ট হাসিনা এখনো যদি মানুষ এরকম জুলুমের শিকার হয়, তাহলে মানুষের প্রতি তো আসলে যে মানুষের প্রতি দরদ আছে এই শাসক তো আমরা পাচ্ছি না। এই শাসক যখন আমাদের থাকবে না তখন মানুষ সন্দেহ করবে যে তুমি কাদের সাথে আতাত করছো। একটা কোম্পানি এসে আমাদের ধরেন নগর বন্দরের টেক কেয়ার করতেই পারে। এটা কিন্তু আসলে ডেঞ্জারাস কিছু না ওই সেন্সে। কারণ ইভেন আপনি টেকনিশিয়ান আমরা হায়ার করতে হবে, ইভেন খলিফা যদি আসে খলিফা হায়ার করে আনতে পারে। কিন্তু আপনি তখন রিলাই করবেন যে খলিফা আছেন, আমার স্বার্থ লুক আফটার সে করছে। নাও আপনি এই ট্রাস্টটা কিন্তু এই সেকুলার শাসক গোষ্ঠীর প্রতি মানুষের নাই। বুঝতে পেরেছেন? সো ব্যাপারটা হয়েছে কি, যেমন দেখেন বাংলা যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যায় ব্যবসা করতে, এটা ছোট্ট কোম্পানি যেটা তখন গেল, এটা কিন্তু মানুষ আমাদের ভয় ধরিয়ে দিল, বিকজ এই কোম্পানি গিয়ে একসময় তারা উপনিবেশ স্থাপন করে ফেললো। যদি চিন্তা করেন আজকে ব্রিটেনে যে পরিমাণ ভারতীয় লোক রয়েছে বা উপমহাদেশের থেকে যে লোক রয়েছে, এর মানে 100 ভাগের 1 ভাগ লোক হয়তো ব্রিটিশরা তখন ভারতে গিয়েছিল, কিন্তু যাওয়ার পরে আমরা বলছি যে ভারত দখল করে ফেলছে ওরা। আর আমরা এত মানুষ আসছি ভারত কন্টিনেন্ট থেকে, আমরা কিন্তু ব্রিটেন দখল করতে পারিনি। ওই ভিশনও নাই, ওই চিন্তা এক্স্যাক্টলি। অনেক বড় বড় কোম্পানি এখানে ভারতীয়রা করেছে, পাকিস্তানি বাংলাদেশিরা করেছে। এটা নিয়ে কি এদের কোনো হেডেক আছে? এই হেডেক কিন্তু নাই যেটা দখল করে ফেলছে। বিকজ আপনি এখানে যখন এসে ব্যবসা বাণিজ্য যাই কিছু করছেন ব্রিটেনে, আপনি এই ফ্রেমওয়ার্কের মধ্যে করছেন। সো খেলাফত রাষ্ট্র হলে এরা বিদেশি কারোর সাথে আমাদের কোনো ডিলিংস থাকবে না, এটা কিন্তু না। কিন্তু আমরা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে তাদেরকে ডাকবো, যদি ইফ উই নিড এনি এক্সপার্ট, আমরা আমাদের স্বার্থটা দেখব। কিন্তু এখন যখন আপনি সেটা ইভেন জাতিসংঘের মধ্যে দিয়েও যদি হয়, কিন্তু আমরা জাতিসংঘকে ট্রাস্ট করতে পারি না। ডেফিনেটলি না। জাতিসংঘের ক্যাম্পের সামনে বসনিয়াতে গণহত্যা হয়েছে, এবং আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে এখন, যেগুলো যেগুলো এই বর্তমান বিশ্ব ব্যবস্থা, এগুলো মানে যে অসারত্ব কিন্তু বারবার প্রমাণ করছে ইসরায়েল, ভারত, এরা এগুলো মানছে না। সো আপনি কাকে ট্রাস্ট করবেন? তো এই যে মানে অবিশ্বাসের জায়গা থেকে বের হয়ে আসতে যদি হয় উম্মাকে, তাহলে উম্মা রিলাই করতে পারে এইরকম শাসক দরকার, যে শাসক আসলে আবার উম্মাকে ভালোবাসবে, উম্মার স্বার্থ সে জলাঞ্জলি দেবে না। তো এই ব্যাপক চেঞ্জটার মধ্যে যদি আমরা না যেতে পারি, তাহলে আসলে এই আত্মত্যাগ, এত রক্ত, এগুলোর মধ্যে দিয়ে আমরা যে পরিবর্তনটা আশা করেছিলাম সেটা আমরা অর্জন করতে পারবো না। জাযাকাল্লাহ খাইর ব্যারিস্টার রেজাউল করিম, আপনার আজকের এই সময়ের জন্য। আপনি খুব ইলাবোরেটলি আমাদের আজকে যতগুলি টপিক ছিল এগুলি অ্যাড্রেস করছেন। হোপফুলি আমাদের দর্শকরা এ থেকে উপকৃত হবেন এবং তারা এই ডিসকাশনটা এনজয় করবেন। হোপফুলি there would be a good message for all of us to take and basically learn from, ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সময় এবং ধৈর্যের জন্য, আমাদের আজকের এই পর্বে থাকার জন্য। আশা করি আপনারা এই পর্ব এনজয় করেছেন এবং এ থেকে উপকৃত হবেন। সংযুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এবং আপনাদের মন্তব্য এবং প্রতিক্রিয়া আপনারা জানাতে পারেন, এবং আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বগুলিতে সেগুলি অ্যাড্রেস করার জন্য। আমাদের আগামী পর্ব দেখার আহ্বান রইল। সত্য এবং ইসলামের পথে আমরা একসাথে আপসীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।